এই সরকারের আমলে যারা পাওয়ারে বসে আছেন তারা বলেছিলেন যে আমাদের সম্পদের হিসাব বের করব, প্রকাশ করব। এখন পর্যন্ত তারা সেটি করেননি এবং আমি ধরে নিচ্ছি তাদের মেয়াদকালে এটি করবেন না। এবং যত বেশি নির্বাচন আসে অনেকটা মনে হয় যে মানে সম্পত্তির ভাগাভাগির মতো টেনশন শুরু হয়ে যাচ্ছে সবার মধ্যে। এই যে নির্বাচন প্রচারণা মাঠে আমরা দেখছি যে এখন আপনার যে ভোটারদের সাথে কথা বলছেন, যে আগে যারা যেসব নির্বাচনের সময় ভোটাররা যে ধরনের প্রত্যাশার কথা বলতো, আকাঙ্ক্ষার কথা বলতো, সেখানে তাদের কী ধরনের পরিবর্তন আসছে? আর রাজনৈতিক দলগুলোর অ্যাপ্রোচে যদি বলি, তা এইটার কি কোনো পরিবর্তন আসছে? আমরা কিন্তু সেই একই ধরনের তর্কযুদ্ধ, একে অপরকে ঘায়েল করার প্রবণতা দেখছি কিন্তু। হ্যাঁ, সেটা তো আমরা কোনো কোনো জায়গায় আমরা ব্যারিস্টার ফুয়াদকে দেখলাম একটা ইয়ের মধ্যে পড়লেন, এগুলো আমরা আসলে কখনোই আশা করি না। কিন্তু এখন পর্যন্ত যত নির্বাচন ঘনিয়ে আসবে ততই আসলে বোঝা যাবে আসলে কি ধরনের আচরণ আমরা আগে যা দেখেছি সেটাই পুনরাবৃত্তি হচ্ছে কিনা। এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে যে সমস্ত জায়গায় প্রচারণার কাজে গিয়েছি সেখানে ওইরকম বাধা বা কোনো কিছু কারোর থেকে হয়নি, বরং জনগণের মধ্যে একটা আগ্রহ বা প্রশ্ন যখন আমরা করছি যে কোনো জনপ্রতিনিধির কাছে যারা নাগরিকরা কি আশা করেন, তখন আসলে অনেক নির্ভয়ই তারা বলছেন যে তারা নিরাপত্তা আশা করেন বা তারা একটা ভয়মুক্ত বাংলাদেশ আশা করেন, যে কথাগুলো হয়তো আমরা আগে শুনি নাই। তো আমি যেটা মনে করি যে আসলে আমরা যদি আশা করি যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা অনেক কিছু পেয়ে যাওয়ার কথা ছিল, এই কথাটা আমার কাছে কখনোই আসলে প্রথম থেকে মনে হয় না। কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা 15 বছর ধরে একটা লড়াইয়ের পাটাতন ছিল, তার সাথে তরুণরাও লড়াইয়ে যুক্ত হয়েছে। কিন্তু এই লড়াইয়ের মধ্য দিয়ে যে লড়াইটা শেষ এরকম না, আমাদেরকে অব্যাহত একটা লড়াইয়ের মধ্যে থাকতে হবে, যেখানে আমরা নাগরিক মর্যাদা যাতে আমরা পাই, সেটার জন্য যাতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেটার চেষ্টা আমাদের করতে হবে। আমরা যদি আশা করি যে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো 1 বছর বা 1 বছর 4 মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার, যারা আসলে ওইভাবে কোনো রাজনৈতিক সরকার না, কিন্তু তারা একটা জনগণের একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে তারা দায়িত্ব নিয়েছেন, তো সেই জায়গায় আমরা মনে করি যে এই রাতারাতি কিছু হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে এরকম না। আমাদের সংস্কৃতির মধ্যে যে ফ্যাসিবাদী স্বভাব, আমাদের যে অভ্যেস আছে, সেগুলো কিন্তু রাতারাতি বদলে যাবে না। তো সেই জায়গা থেকে আমাদের যাতে দূরত্ব না বাড়ে, যারা আমরা এই গণঅভ্যুত্থানের মধ্যে কাছাকাছি এসেছি তাদের মধ্যে যেন এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, সেটা যাতে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে থাকে, সেটা যাতে একটা সুস্থ পরিবেশের মধ্যে থাকে, সেটা আমাদের বারবার বিবেচনায় রাখতে হবে। তা না হলে যেটা হবে যে আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এত মানুষের প্রাণের বিনিময়ে যতটুকু অর্জন হয়েছে আমাদের, সেই অর্জনটাকে আমরা সামনে নিতে পারবো না। ফলে আমার মনে হয় সেই বিষয়ে আমাদের বিশেষ কিন্তু আলোচনায় থাকা যে দলগুলো বলি বা গুরুত্বপূর্ণ যে দলগুলো আছে, বড় দলগুলো যেগুলো আছে, সেগুলো কি এই যে আপনি যে কথা যে বিবেচনার কথা বলছেন সেই বিবেচনাটা কি করছে এখন পর্যন্ত? আমার যেটা মনে হয় যে মানে আমাদের সংস্কৃতির মধ্যে এই বিবেচনা করা, অন্যকে স্পেস দেওয়া, এই জায়গাগুলো অনেক সময় আমরা দেখি থাকে না। এবং যত বেশি নির্বাচন আসে অনেকটা মনে হয় যে মানে সম্পত্তির ভাগাভাগির মতো টেনশন শুরু হয়ে যাচ্ছে সবার মধ্যে। তো সেই জায়গাটা আমরা এখনো যে কাটিয়ে উঠতে পারছি সেটা আমাদের বলা যাবে না, কিন্তু আমার মনে হয় যে এটা কে আমাদের উত্তরণ উচিত, তা না হলে আসলে আমরা কেন গণঅভ্যুত্থান করলাম। আচ্ছা, শরীফ হোসেন শরীফ, একটু আপনার কাছে জানতে চাই, একটু আমি যে জোটের রাজনীতির কথা বলি, কারণ নির্বাচন আসার আগে আমরা দেখতে পেলাম যে অনেকগুলো জোট হয়েছে, বিএনপির নেতৃত্বে অনেকগুলো দল আছে যেগুলো আসলে বিএনপির সাথে একটা জোটবদ্ধভাবে নির্বাচন করতে চায়, যদিও তাদের মধ্যে এক ধরনের আসন ভাগাভাগি নিয়ে একটা টেনশন আছে। আমরা দেখেছি জামাতের সঙ্গে 8 দল আছে, এনসিপির 3 দল নিয়ে এনসিপি একটা জোট করেছে, সব কিছু মিলে। আবার এই দেখলাম যে এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম, তিনি বিএনপি নির্বাচন করবেন দেখে তার দলকে তিনি বিলুপ্ত ঘোষণা করে তিনি বিএনপিতে যোগ দিলেন এবং তিনি লক্ষ্মীপুর 1 আসন থেকে বিএনপি থেকে লড়ছেন, বিএনপির প্রার্থী হয়ে লড়ছেন। এই যে মানে জোটে, যেহেতু এবার জোটে গেলে মূল দলের নিয়ে লড়তে হবে, প্রার্থী মার্কা নিয়ে লড়তে হবে, মানে মার্কার জন্য দল বিলুপ্ত করে একটা দলে যোগ দেয়, এই প্রবণতা কেমন দেখছেন? ধন্যবাদ। প্রথমত এই জায়গাটা সেলিম ভাই থাকলে তিনি ব্যাখ্যাটা দিতে পারতেন, তবে আমার অবজারভেশনটা বলতে পারি, সাদাত হোসেন সেলিম কিন্তু বিএনপির পলিটিক্সের ভেতর থেকেই রাজনীতিতে তার অভিষেক। আমি গতকালকে যতটুকু জানলাম তিনি ছাত্রদলের চট্টগ্রাম মহানগরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন, অর্থাৎ ছাত্রদল যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকেই কিন্তু তিনি বিএনপির রাজনীতি করেন। পরবর্তীকালে কর্নেল অলি আহমেদ যখন বিএনপির ওই টার্মে আলাদা বিএনপি থেকে বেরিয়ে গিয়ে অনেককে নিয়ে যখন দল গঠন করেন, তখন তিনি অলি আহমেদের সঙ্গে চলে আসেন। পরবর্তীকালে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দেয়
এবং অলি আহমেদকে রেখে তিনি আবার আলাদা এলডিপি গঠন করেন এবং একটা পর্যায়ে গিয়ে তিনি ফিরে গেছেন তার দলে। সুতরাং শাহাদাত হোসেন সেলিম আসলে মনে প্রাণে মনের দিক থেকে বিএনপির সাথেই ছিলেন, বিএনপির ধারার পলিটিক্সটাও করতেন, আদর্শিক সমস্যা ছিল না। হ্যাঁ ওই জায়গাটায় ছিলেন, হয়তো অ্যাডজাস্টমেন্টের নানা রকমের ঘাটতি থাকতে পারে ইত্যাদি ইত্যাদি। তবে আমার যেটা ধারণা যে এই যে জোটের প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগটা বন্ধ হওয়ার কারণে সম্ভবত তাকে দল বিলুপ্ত করে বিএনপির সাথে যাওয়াটাকে ত্বরান্বিত করেছে। আর এর বাইরে তাসলিমা কয়েকটা কথা বলেছেন, আমি জাস্ট একটু দু একটা জায়গায় যুক্ত করে দিই। সরকারের কাছে আসলে আমরা কি চেয়েছিলাম? একটা বুর্জ খলিফা তৈরি করা একটা বিষয়, আপনি একটা তাল গাছ লাগালেন, তার ফল হতে 15 বছর সময় লাগবে, কিন্তু সরকারের কাছে আমরা রাষ্ট্র পরিচালনায় কত গুণগত পরিবর্তন আশা করেছিলাম। আওয়ামী লীগের সময় মন্ত্রীদের সম্পদের হিসাব আমরা জানতাম না। এই সরকারের আমলে যারা পাওয়ারে বসে আছেন তারা বলেছিলেন যে আমাদের সম্পদের হিসাব বের করব, প্রকাশ করব। এখন পর্যন্ত তারা সেটি করেননি এবং আমি ধরে নিচ্ছি তাদের মেয়াদকালে এটি করবেন না। আচ্ছা, এটি করার জন্য কি অনন্তকাল সময় প্রয়োজন? কয়েক বছর সময় লাগে? আসিফ নজরুলের কত টাকার সম্পদ, অমুকের তমুকের কত টাকার সম্পদ যারা পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এটি প্রকাশ করার জন্য তো দীর্ঘ সময়ের দরকার নেই। ব্যবসায়ীকে আপনি একজন ব্যবসায়ীরা বসে সিদ্ধান্ত নিল সয়াবিন তেলের দাম এক রাতের মধ্যে 9 টাকা বাড়িয়ে দিল, পরদিন তাদেরকে ডেকে বসে তাদের সাথে আলোচনা করে আপনি 6 টাকায় রাজি হয়ে গেলেন 3 টাকা, অর্থাৎ এখানে ব্যবসায়ীদের লস হলো না, লসটা হলো পাবলিকের। এই যে সংস্কৃতি, এই যে কালচার যেটা আগের সরকারে ছিল, এটি পরিবর্তন করার জন্য তো দীর্ঘমেয়াদী কোনো প্রয়োজন নেই, দীর্ঘমেয়াদী সময় নেই, আন্তরিকতাই যথেষ্ট। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সরকারের মধ্যে সেই আন্তরিকতা নেই, এবং নেই বলেই দুর্নীতি দমন বিষয়ক যে টাস্ক ফোর্স বা কমিটি, সেই কমিটির প্রধান তিনি হতাশা ব্যক্ত করছেন। অর্থনৈতিক যে কমিটিটা করা হয়েছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে, তিনি 23টা সুপারিশ দিয়েছিলেন। সেই সুপারিশগুলোর পরে এখন এসে তিনি বলছেন যে শুধুমাত্র অর্থ পাচার সংক্রান্ত যে তথ্যটি সেটি ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক কারণে, আর যে প্রস্তাবগুলো দিয়েছিলাম কোনো প্রস্তাবটি ব্যবহার করা হচ্ছে না। সারা দেশে এই যে মবের শাসন, এটি কি বন্ধ করা সরকারের জন্য একেবারে অসম্ভব ব্যাপার? সরকার চাইলে বন্ধ করতে পারে না। এই যে কেনাবেচার যে রাজনীতি, যে জাতীয় পার্টি দীর্ঘদিন আওয়ামী লীগের দোসর ছিল, আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের বেনিফিশিয়ারি ছিল, মন্ত্রিত্ব নিয়েছেন, সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন, তিনি যাতে দীর্ঘদিন পাওয়ারে থাকেন সেটি বলেছেন। যে মন্ত্রীরা তারা হঠাৎ করে 1 বছরের মধ্যে তারা একেবারে শুদ্ধ পুরুষ হয়ে গেল, আপনি অন্যকে ফ্যাসিবাদের দোসর বলে তার বাড়িতে গিয়ে আক্রমণ করছেন, তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছেন, কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী ছিল জাতীয় পার্টির যারা, তারা সরকার তাদেরকে মাঠে নিয়ে এসে রাজনীতির কারণে এই যে নষ্ট রাজনীতি, এই যে কলুষিত রাজনীতি, এই রাজনীতি কি পুনর্বাসিত হবে, ব্যাক করবে? এটাকে আমরা চেয়েছিলাম।